আমাদের দেশে একটা নির্বাচন লোকসভা ভোটের মতো একটা ভোট করতে সাকুল্যে কত টাকা খরচ হয় ধারণা আছে আপনার? আর একটা ভোটের দুয়ারে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের দেশের একটা ভোট, সারা দেশের যে ভোট মানে লোকসভা, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি খরচ হওয়া ভোট, সবচেয়ে বেশি খরুচে ভোট। 2019 সালের একটা ছোট্ট হিসেব দিই, সব দল মিলিয়ে 2019-এর লোকসভায় খরচ করেছিল প্রায় 60 হাজার কোটি টাকা। এবার নিঃসন্দেহে তা আরও বাড়বে। এবারের প্রথম দফার ভোট শুরুর ঠিক 9 দিন আগে আসুন দেখাই মিথিলা মাহাতোর ছবি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সবথেকে বেশি খরচ হওয়া ভোটের এক ভোটার মিথিলা। জীবনের ধন কিছুই যায় না ফেলা, হাড়ে হাড়ে বুঝছেন মিথিলা মাহাতো। পুরুলিয়া 1 ব্লকের ডুরকু গ্রাম পঞ্চায়েতের সুন্দ্রাডি গ্রামের 66 বছরের বৃদ্ধা মিথিলা মাহাতো। কোনো এক সময় সরকার থেকে তৈরি করে দেওয়া হয়েছিল শৌচালয়, সেটাই এখন মিথিলা মাহাতোর শোয়ার ঘর, বেডরুম। বছরখানেক আগে বর্ষায় মিথিলা মাহাতোর খড়ের চাল দেওয়া মাটির বাড়ি পড়ে যায়। তারপরে এখানে রোজা করতে, এখানে ঘুমাতে। এটা কি? বাথরুম দিয়ে দেবেন নটি রাঁধে খাতে, আর সকল ভরা আছে। পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানিয়েছিল, গেলছিল তো। তারপরে কি দিয়েছে? ওই প্লাস্টিকটা, আর কি দিবে। তার নিচেই রান্নাবান্না করেন মিথিলা, আর শোয়ার ঘর 4 ফুট বাই 3 ফুটের শৌচালয়। একটা ঘর দেওয়া তো দরকার, কেউ মানুষটা কত কষ্ট বাইরে বর্ষা শীতে। যাদের ঘর দুয়ার আছে তারা মানে ঘর দুয়ার পাইছে, কিন্তু মানে এর যে কিছুই নাই, সে মানে আবেদন করে আসছে কিন্তু কোনো ঘর দুয়ার পায় না। এটা একটা লজ্জার ব্যাপার আমাদের সমাজের মধ্যে, মানে একটা লজ্জার ব্যাপার। প্রতিবেশীরা মিথিলার দুর্দশা দেখে কষ্ট পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন। মিথিলার বাড়ি থেকে 500 মিটার দূরে পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত প্রধান কিছুই জানেন না, তিনি দেখান পঞ্চায়েত সচিবকে। কিন্তু এই ঘটনা আপনি জানেন না? এই যে জানলেন, আবাস যোজনার বাড়ির যে ব্যবস্থা সেটা কি কোনোভাবে করা যাবে? ওইটা তাহলে ওই দেখো ওই ইয়াকে বলতে হবে, তাহলে ওই 11 তারিখে। না, এইসব রিপোর্ট করবে না অফিসের ভিতরে। না, আপনি তো সেক্রেটারি, আমাকে মিথিলা মাহাতোকে আপনি জানেন? সুন্দরাডি গ্রামের? না, জানেন না? তার বাড়ি ভেঙে গেছে এবং পঞ্চায়েত থেকে একটা তিরপাল দেওয়া হয়েছে, আপনি কি জানেন এটা? ওটা দেখতে হবে। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ওই এলাকা থেকেই নির্বাচিত। পঞ্চায়েত প্রধান না জানলেও তিনি জানেন মিথিলার কথা। কিছুদিন আগেই আমি খবরটা পেয়েছিলাম, পেয়ে নিয়ে আমি ইমিডিয়েট একটা তিরপালের ব্যবস্থার জন্য আমি ওখানে যে আমাদের পঞ্চায়েত আছে ওখানে আমি বলেও দিয়েছিলাম, ওরা হয়তো দিয়েওছে। কিন্তু দেখুন, বাড়ি করার এই মুহূর্তে তো কোনো উপায় নেই, কারণ সত্যিকারের যে আমরা যদি ইচ্ছা করি এখন বাড়ি কাউকে করে দেবো, এটা তো সম্ভব নয়। যতক্ষণ না তালিকায় থাকে, তারপরে আবার কেন্দ্র সরকার যেটা বন্ধ করে রেখেছে আবাস যোজনা, সেটা তো আমাদের কিছু করার নেই, আমাদের হাতে তো নেই। জেলা সভাধিপতি বলছেন কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের সরকার চালায় বিজেপি। তাদের জেলা সভাপতি বলছেন মানুষ ভোটে জবাব দেবেন। এই সমস্ত যে প্রতারণা সাধারণ মানুষ পশ্চিমবাংলায় পাচ্ছে, তার জবাব আগামী নির্বাচনে দিয়ে দেবে। নেতাদের কাছে সবই তো ভোটের জন্য। মিথিলায় কষ্ট নিয়ে তাদের রাজনীতি হয়, কিন্তু কষ্ট দূর করার ব্যবস্থা হয় না। মিথিলারা তবু ভোট দেন। ভোট দেন? হ্যাঁ, ভোট দিয়ে। এবার যাবেন ভোট দিতে? হ্যাঁ, যাবো। ভোটের সময় আসে নেতারা? আসে। কি বলে? তো বলে ভোট দিতে, গাড়ি চাপান দেব। আর ভোট শেষ হলে? ভোট শেষ হলে আর কি কিছু নেই। সব দলের সব নেতাদের বলছি, মিথিলা মাহাতোর কথা ভাববেন। ঠোঁট কাটা জানতে চায়
মিথিলা মাহাতোর দুর্দশার কথা ভাবার সময় আছে আপনাদের? তাদের আরো কত বড় বড় ব্যাপারে নজর দিতে হয়, তাই না? নেতা বলে কথা, সেগুলো খায় না মাথায় দেয়, মানে ওই বিষয়গুলো সব সময় আমরা উলুখাগড়ারা বুঝতেও পারি না। কিন্তু নেতারা সে পাঁচন আমাদের গেলাতে ব্যস্ত হয়ে পড়েন। যেমন ধরুন সিএএ, এতদিন বিজেপি বলে গেছে সিএএ হবেই। 2019 সালে পাশ হওয়া আইন কার্যকর হলো 4 বছর পর, এবছর লোকসভা ভোটের ঠিক মুখে। কিন্তু তারপর मैं बंगाल की जनता को हाथ जोड़कर विनती करने आया हूं। हमने एक कानून पारित किया है सीएए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह करें। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে, আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीएए में एप्लीकेशन करे। किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে সিএ এর জন্য আবেদনই জমা পড়ছে না। তাহলে তৃণমূলের ডোজে কাজ হচ্ছে নাকি? তৃণমূল কোট আনকোট ভুল বোঝাচ্ছে আর মানুষ ভুল বুঝছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফর্ম ভরানোর আবেদন করতে হচ্ছে। তৃণমূলের এমপি মমতা বালা ঠাকুর আবার বলছেন কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেও তো আবেদন করেননি। बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करे। आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है, आपका अधिकार इतना ही। सभी लोगों ने अप्लाई करना चाहिए। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো ভুল বোঝাচ্ছেন না। সিএ আবেদনের যে ফর্ম তারা দিয়েছেন তাতে একজনকে ডিক্লারেশন দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক নই, এটা কোনো কাজের কথা হলো? এরপর তাকে ডিটেনশন ক্যাম্প বা দেশ থেকে বের করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? কে বলছে হিন্দুদের জন্য না? মিথ্যে কথা। মাছের মাথাটা যদি কে হয়, মাছের লেজাটা হচ্ছে এনআরসি। মনে রাখবেন, কেয়ার পরেই এনআরসি। সিএ চালু করবার হিম্মত কারুর হবে না। 5 বছর ধরে হিম্মত হয়নি, এখনো হিম্মত হবে না। নেহাত মমতা ব্যানার্জির সরকার আছে, জ্যোতিবস বুদ্ধ ভট্টাচার্য থাকলে দিল্লির থেকে এসে সিএ নাম করে মানুষকে ভয় দেখানো বুঝে যেত। বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে কে করতে দেব না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো, নিজে অ্যাপ্লাই কর, নিজে আগে বিদেশি হ, তারপরে লোককে বিদেশি বানাস। কোনো লোকে কেন ফর্ম ভরেনি? এবং শান্তনু ঠাকুর নিজে বলছে যে আমি ভরবো, কিন্তু আজকে ভরেনি কেন? তাহলে কোন রাইটে সে যদি নাগরিক না হয়, তাহলে আজকে টিকিটটা কোন রাইটে তারা দিল? এবং সে একবার বলছে, কখনো বলছে আমি নেব, আবার কখনো বলছে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। তাই এই জিনিস তো সবারই আছে। তাহলে সবারই যখন আছে, তাহলে তো এটা নিয়ে আর আলাদাভাবে ফর্ম ভরার কোনো প্রয়োজন পড়ে না। কাকে বিশ্বাস করব? তৃণমূলকে, বিজেপিকে? স্রেফ কথার জাগলারি সকলের। এর মধ্যে একমাত্র বাস্তব কি জানেন? শৌচালয়ে থাকতে বাধ্য হওয়া মিথিলা মাহাতোর সমস্যা। যদিও দেশে আরো অনেক বড় বড় সমস্যা আছে, যেমন ধরুন অনুপ্রবেশ। एक और घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो, और दूसरी ओर
जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको गुमराह कर रही हो। অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ, এটা তো উনি আত্মঘাতী গোল করছেন। অমিত শাহজি আত্মঘাতী গোল করছেন। অনুপ্রবেশ রোখার দায়িত্ব আপনার, আপনার দপ্তরের, আপনার বিএসএফ এর। আপনি রুখতে পারছেন না, আপনার ব্যর্থতা। সিএএ নিয়ে এতক্ষণ মমতা বালা ঠাকুরের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তৃণমূলের সাংসদ, তিনি রাজ্যসভায় নবনির্বাচিত সাংসদ, আজই শপথ নিয়েছেন রাজ্যসভার সদস্য হিসেবে। শপথ নেওয়ার সময় মতুয়া ধর্মের প্রাণ পুরুষ হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিয়েছিলেন, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান তাতে রাজি হননি। নতুন করে শপথ নিতে হয়েছে মমতা বালাকে। মানে আজকের অভিজ্ঞতা, আমরা লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম, তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয়, মানে একদিকে যে আনন্দ আর একদিকে দুঃখের বিষয়, সেখানে আজকে আমার যে হরিগুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম না। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ममता ठाकुर पश्चिम बंगाल से राज्यसभा के लिए निर्वाचित हुई हैं। আমার ঠাকুরের নাম আমি নিতে পারলাম না, সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো। नवनिर्वाचित और पुनर्निर्वाचित सदस्य का शपथ ग्रहण कार्यक्रम चल रहा है। আমার ঠাকুরের নামে আমি করবো, সেটা তো ঠিক না। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে, এবং যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুর বাড়িতে গেছিল বড়মা বিনাপানির ধারে প্রণাম করতে, যে হরিগুরুচাঁদের নাম নিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দিল্লির বুকে এসে শপথ গ্রহণের সময় আমার ঠাকুরের নাম দিতে, এর থেকে বড় দুঃখজনক আমার মনে আর কিছু হতে পারে না। আমার মতো সমাজের সব থেকে যদি কলঙ্কর দিন থাকে আজকে আমার কাছে সেই দিনটা। দেখুন, ওই 30-35 টার্গেট কমে গেল, পাস মার্ক কমে গেল। শুরুতেই বলেছিলাম, টার্গেট যাই হোক, টার্গেট বা লক্ষ্য পূরণের যে যে উপায় এই মুহূর্তে রাজ্য বিজেপির হাতে রয়েছে, তার মধ্যে অন্যতম নাম সন্দেশখালিও। সিএএ, দুর্নীতি, এই সব কিছুর সঙ্গে বাংলায় 35-30 টার্গেট ছুঁতে সন্দেশখালি যে থাকবে কোনো সন্দেহ নেই। তাই কোচবিহার থেকে কাকদ্বীপ, সন্দেশখালি, সন্দেশখালি বিজেপির সব নেতাদের মুখে। দলের সেনাপতিও সন্দেশখালির কথা বললেন আজ उत्तरबंगे। आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। नरेंद्र मोदी निशानाय राज्येर मुख्यमंत्री छिलेन, शुनलेन तो अमित शाह तृणमूल सुप्रिमोकेई टार्गेट करेছেন। ভোটের জন্যই কি সন্দেশখালিতে শাসকের তুষ্টিকরণের রাজনীতি? কেন বলছেন সে ব্যাখ্যাও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। আপনাদের দেখাচ্ছি কিভাবে পরতে পরতে রাজনীতির চিত্রনাট্য বদলাচ্ছে। দেখুন, 55 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা। পুলিশ কেন তাকে গ্রেফতার করতে পারছে না, তোলপাড় হয় রাজনৈতিক মহলে। কোর্টও প্রশ্ন তোলে, পরে সেই কোর্টই সন্দেশখালি কাণ্ডের তদন্ত সিবিআইকে দেয়। ঘটনাচক্রে আজ যখন অমিত শাহ বালুরঘাটে, বুনিয়াদপুরে সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে, সেই হাইকোর্টই সন্দেশখালির সব মামলা সব সিবিআইকে দিয়ে দিল। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায় বিচারের স্বার্থে
সন্দেশখালীর ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। মহিলাদের ওপর অত্যাচার, সাধারণ মানুষ বিশেষ করে তপশিলি জনজাতির জমি কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিয়েছে সিবিআই সন্দেশখালীর মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। মানে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে গণধর্ষণ সব তদন্ত করবে সিবিআই। তাহলে হাইকোর্ট কি আর একবার বুঝিয়ে দিল রাজ্য পুলিশে আস্থা নেই, রাজ্য পুলিশে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়? দিল তো। ভোট যুদ্ধের মণিমাণিক্য অনেক অনেক, রোজ যত ভোট কাছে আসবে সেই মণিমাণিক্য আরো বাড়বে। শুরুতেই আপনাদের বলেছিলাম আজ থেকে শুরু হলো ভোটের ভল্ট, যে সিন্ধুকে এই ভোটের মণিমাণিক্য লুকিয়ে ঠোঁট কাটার কাজ ভল্টের দরজা খুলে সেই মণিমাণিক্য আপনাদের সামনে পেশ করা। বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর মোড় এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার, কেন্দ্রের মন্ত্রীও আবার। তাকে প্রশ্ন করতে এগিয়ে যান ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মণ্ডল। তারপর আমি প্রশ্ন করেছিলাম যে আপনি 5 বছর এমপি থাকার সময় আপনি জনসাধারণের জন্য কি কাজ করেছেন। আমার প্রশ্ন করার পরেই আমাকে এমপি প্রথমে হয়তো বুঝে উঠতে পারেন না, তারপরে যখন বুঝে উঠেন প্রশ্ন করার পরে আমার গলা ধাক্কা দেয়, হ্যাঁ, এবং দূরে সরিয়ে দেয়। তারপরে যতজন কর্মী আছে আমাকে মারতে শুরু করে। সেই সময় আমার পিএ চেষ্টা করে পদক্ষেপ আমি 14.5 লক্ষ টাকার কাজ হয়েছে এমপি ল্যাডেরই, বাকি অন্যান্য কাজ তো আলাদা। তো সেটা হজম করতে পারিনি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঁচ নিয়েছিল। তো কি হবে, যে পাঁচ নিয়েই থাকবে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ? বাজার জমাতে ওস্তাদকে দিলীপ ঘোষ, নির্বাচন কমিশনের হলুদ কার্ড দেখেও নো ডিফেন্স। না খেলা, দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা। ঠিক, এমন খেলবো না। আর জিজ্ঞেস করবেন মেদিনীপুরের লোককে, আর ওখানে যত গুন্ডা ছিল ডিএমসি, রাস্তায় হাঁটতে পারে না। ও রাজনীতিতে টিকে থাকতে গেলে এরকম গরম তো নিজে বলেওছে একবার যে সরকারদের মনোবল বাড়াতে গেলে এগুলো বলতে হবে আমাকে। ওহ, মণিমাণিকের আর একটা উদাহরণ দেখুন। ডোমকলে সাইকেলে চড়ে প্রচার করছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, কিন্তু অভিজ্ঞ চোখ ধরে ফেলেছে মোহাম্মদ সেলিম যাচ্ছেন মমতা দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেলে চড়ে। আরও আছে ডেবরার শ্রীপুরে প্রচার করতে গিয়েছিলেন বিজেপির প্রার্থী হিরণ। সকাল থেকে প্রচার করতে করতে পেটে ছুঁচো ডন মারছে। তারপর অগত্যা দেখুন। আসলে সেই সকাল 9টা থেকে বেরিয়েছি, 9টা থেকে টানা জনসম্পর্ক করছি, ননস্টপ করছি। করতে 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 এখান থেকে আরও প্রায় 40-45 মিনিট দূরে পৌঁছলে সেখানে খাওয়ার ব্যবস্থা ছিল। আমি দেখলাম আজকেও প্রায় 3:30-4টে বেজে যাবে, আর খিদে সহ্য করতে পারছিলাম না। তো এখানে দাঁড়িয়ে মানুষের সঙ্গে জনসম্পর্ক করছিলাম। এই বাড়িটা দেখতে পেলাম, এখানে বোন দাঁড়িয়েছিল, বললাম বাড়িটা কার? বোন বললো আমার বাড়ি। বললাম বোন খুব জোর খিদে পেয়েছে, তোমার বাড়িতে এক্সট্রা কিছু ভাত টাত থাকবে? তো বোন তো সঙ্গে সঙ্গে সাগ্রহে
অভিনন্দন করে বললো দাদা নিশ্চয়ই হবে, আপনি আমাকে বোন বলেছেন হবে না, বলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মাছ ভেজে টেজে সমস্ত ভাত টাত করে দিয়ে দিল। 10 মিনিটের মধ্যে রান্না করে বোনের শ্বশুরমশাই, ঠিক বলছি না ভুল বলছি? তো সব করে দিয়ে দিল, আমি একটু খেয়ে নিলাম, আর খিদে সহ্য করতে পারছিলাম না। উনি যে আমার বাড়িতে আসবেন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি বাইরে দাঁড়িয়েছিলাম, উনি আমাকে বলছেন বোন তোমার বাড়িতে খাবো, বলে তো আমি খুব খুশি হলাম। আমার বাড়িতে যা ছিল ওনাকে আমি তাই রান্না করে দিলাম, দেখলাম তো উনি সেটাকেই আনন্দ করে পেট ভরে খাচ্ছে, এটাও খুব খুশি, মানে খুব আনন্দ হচ্ছে। উনি যে এইভাবে সাধারণভাবে আমাদের সাথে মিশে যাবেন, খাবারটা খেয়ে নেবেন। কি কি রান্না করে খাওয়ালেন আজকে এঁচড়ের তরকারি আর শাকের তরকারি, কলাই বড়া ভাজা আর ট্যাংরা মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। আপনাদের দুপুরের খাবার হয়ে গেছিল? না, হয়ে গেছিল, খাবার ছিল, তাই দাদা আসলেন, আমার খুব আনন্দ হয়েছে, অ্যাকচুয়ালি খুবই আনন্দ হয়েছে ওনাকে পেয়ে। আর আমি যেটা ছিল আমার বাড়িতে সেটাই সাধ্যমতো ওনাকে বানিয়ে খাওয়ালাম। ফের বোমার ঘায়ে জখম শিশু, এক শিশু সহ 5 জন গোষ্ঠীকন্দলের জেরে, তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে যে বোমাবাজি যার ছবি এখন দেখছেন তাতেই আহত হয়েছেন। রেজিনগরের আন্দুলবেড়িয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেওয়াল লেখাকে ঘিরেই তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি, তার গোষ্ঠী এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। রাজ্যের শিক্ষা দফতর আবার আদালতে গেল। জিটিএ দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে ডিভিশন বেঞ্চে রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট। নির্দেশ খারিজের আবেদন নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। হাতে আর সময় নেই, টোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।